এসব ভণ্ডামি ভাওতাবাজি আপনাদেরকে বন্ধ করতে হবে। কারণ বাংলাদেশে যারা তরুণরা রয়েছে তারা যথেষ্ট বুদ্ধিমান, এই বিষয়ে যথেষ্ট সচেতন, এদেরকে আপনারা কলা দেখাতে পারবেন না। এজন্য সকলের কাছে আপনাদের আহ্বান থাকবে, যেটা সামারি কথা, ডক্টর ইউনূস শহীদ মিনারে যেতে হবে। সেখানে গিয়ে এই জুলাই সনদের আদেশ জারি করবেন, সাইন করবেন, আমরাও সেখানে সাইন করব। সকল আহত শহীদ, জুলাই ফ্যামিলি, দেশপ্রেমিক যারা রয়েছে সকলকে উনি আহ্বান জানাবেন, সকলে আসবে। আর এনসিপির যে ভবিষ্যৎ অনেকে চিন্তা করে, আমরা এটা জানি, আমরা সরকার গঠন করব ভবিষ্যতে। কারণ আমরা জনগণের মধ্যে থাকবো, জনগণের কথাগুলো বলবো। জনগণ যখন আমাদেরকে আইডেন্টিফাই করতে পারবে, এরাই তো আমাদের পক্ষে কথা বলছে, জনগণ আমাদেরকে ভোট দেবে। কারণ আমরা কখনো পিছনের দরজা দিয়ে ক্যান্টনমেন্টে ঢুকবো না, পিছনের দরজা দিয়ে কোনো বিদেশি এম্বাসিতেও ঢুকবো না। আমরা জনগণের সাথেই থাকবো ইনশাল্লাহ, জনগণের সাথে আমাদের মৃত্যু হবে ইনশাল্লাহ ভবিষ্যতে। ফলত এই জনগণের শক্তিকে যারা ব্যাহত করতে চায়, জনগণের কনস্টিটিউশনকে বাদ দিয়ে কোনো দলীয় কনস্টিটিউশন বা ধর্মীয় কনস্টিটিউশন বা কোনো ব্যক্তির কনস্টিটিউশন যদি বাংলাদেশে কেউ কায়েম করতে চায়, বাংলাদেশে তাদের জায়গা হবে না। আর সামনে ইলেকশন আসতেছে, ইলেকশন তাহলে কেমন ইলেকশন হবে? ইলেকশন এটা হলো লাউ কদুর ইলেকশন। লাউ হলো বিএনপি, কদু হলো জামাত। তারা 4 দলীয় জোটে লাউ কদু একসাথেই ছিল, জোলে অম্বলে ছিল। লাউ তরকারি খারাপ না, কিন্তু আপনারা যে লাউ কদু ইলেকশন করতে যাচ্ছেন, সেই লাউ কদু ইলেকশনের আগে অনেকগুলো প্রসেস আপনাদের লাগবে। এই জন্য হলো আমরা বাংলাদেশে কোনো এই লাউ বিএনপি আর কদু এই জামাত এই দুইটার কোনো ইলেকশন দেখতে চাচ্ছি না। এটা হলো নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে একই জোটে ছিল, এখন এসে একটু ভং ধরেছে যে আমরা বিরোধী, তোমরা সরকারে। এই ধরনের জিনিসগুলো বাংলাদেশের সামনে আরো বেশি স্পষ্টত হবে। আর একটি দল তো তাদের হলো এক পা দিয়ে রেখেছে ইন্ডিয়ার মধ্যে, আরেকটি দল দিয়ে রেখেছে এক পা পাকিস্তানের মধ্যে। এই জন্য ছাত্রদের মধ্যে বা বাংলাদেশের জনগণের মধ্যে নতুন করে স্লোগান তৈরি করতে হয়, যেটা হলো অনেক দলেই আপনাদের সামনে স্লোগানগুলো নিয়ে এসেছে। আমরা দিল্লিও চাই না, আমরা পিন্ডিও চাই না, আমরা আসলে ঢাকাকে চাই। আর নতুন শক্তি যারাই আসতে চায়, বাংলাদেশে তাদের জায়গা হবে না। কারণ বাংলাদেশের যে তরুণ প্রজন্ম 18 কোটি জনতা রয়েছে, আমরা 47-এ লড়াই করে ফেলছি, 71-এ লড়াই করছি, 24-এও করছি, 90-তেও করছি। তো কার কয়টা লড়াই করব? আপনারা কি আমাদের রক্ত চান শুধু? এই জন্য হলো আপনাদের সামনে এখনো সুযোগ আছে। এই যে অপরচুনিটিটা এসেছে, রক্তপাত বন্ধ করুন। কারণ আগামীতে রক্তপাত হলে আপনার সন্তানেরও রক্ত ঝরবে, আপনার যে বাচ্চা রয়েছে তারও রক্ত ঝরবে, সে যদি বাংলাদেশে থাকে। অনেক রাজনীতিবিদ তো তাদের বাচ্চাদেরকে বাহিরে পাঠিয়ে দিয়েছে, যারা সেলিব্রিটি রয়েছে তাদের বাচ্চাদেরকে বাহিরে পাঠিয়ে দেয়। যদি আমরা বাংলাদেশে থাকবো, আমরা বাহিরে যেতে চাই না। বাংলাদেশে আসলে আমাদের গড়তে হবে, এছাড়া আমাদের কোনো অপশন নাই। কারণ আপনার সুযোগ রয়েছে, আমার যে চাঁদপুরের একদম প্রান্তিক লেভেলে যে কৃষক রয়েছে তার এবিলিটি নাই বিদেশে চলে যাওয়ার পালিয়ে। সাভারে যে যারা শ্রমিক রয়েছে তাদের বিদেশে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। ফলাদা আমাদের সামনে যে সুযোগটা এসেছে, আমাদের সামনে এটা কাজে লাগাতে হবে। তো আমরা এনসিপির পক্ষ থেকে আজকে আমাদের কিছু আলোচনায় স্টার্ট করেছি, যে ওইখানে কোন কোন লুপ হলগুলো রয়েছে বা ত্রুটিগত জায়গা রয়েছে সেগুলো আমরা অ্যাড্রেস করব। যারা এক্সপার্ট রয়েছেন তাদেরকেও আমরা নিয়ে আসবো, কথা শুনবো, আপনাদের মধ্য দিয়ে জনগণের মধ্যে জানান দিব। আজকে সংস্কারের বিষয়ে একজন বাংলাদেশের বিদগ্ধ রাজনীতিবিদ বলেছেন এটা নাকি হাস্যকর। তা আপনারা দেখেন নাই ওই যে রানা প্লাজা যখন হয়েছিল, বা অতীতে যখন রাজনৈতিক অঙ্গনে বাচ্চারা হলো রাজপথে লড়াই করছিল আর মন্ত্রী এমপিএল গুলা একটু খিখি করে হাসছিল, আপনাদেরকে সেই স্মৃতি মনে নাই? যখন এই আন্দোলনটা হচ্ছিল তখন হলে হেন তেন করে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল, বড় বড় আরামকে যারা চেয়ারে বড় বড় হাসি ফুটিয়েছিল, তাদেরই বংশধররা আজকে বলতেছে যে এটা নাকি হাস্যকর। আপনি কোথায় হাসি আসে একটু বলবেন আমাদেরকে, তাহলে আমরা আপনার হাসিটা একটু বন্ধ করে দিব, তাহলে আপনার কান্না আসবে না। কারণ আমাদের এখনো কান্না আসে। এই জন্য যারা যে পলিটিশিয়ানরা বাংলাদেশে খুব হাসতে ইচ্ছা করে আমাদের কাছে একটু আসবেন, আমরা আপনাদেরকে হাসি বন্ধ করে একটু কান্না ছুটিয়ে দিব। যথেষ্ট হয়েছে, যথেষ্ট ধৈর্য ধারণ করেছি। আর বাংলাদেশে আমাদের যারা সৈনিক ভাইরা এই রাজপথে নেমে এসেছিলেন, আমরা সরকারের কাছে আহ্বান জানাবো যে আপনারা এই সৈনিকদেরকে পুরস্কৃত করুন। 1-2টি মেডেল ধরিয়ে দেওয়ার নাই, যেটা আপনারা অফিসারদেরকে দিয়ে থাকেন। এই সৈনিকদের তেল, জল, নুনের অভাব রয়েছে, অল্প কয়টা টাকা বেতন পায়, সারাদিন সোজা হয়ে শটাং হয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু যখন পরিবারের কাছে যায় অল্প কয়টা টাকা নিয়ে তাদের যেতে হয়, অথচ তারা দেশ মাতৃকা রক্ষা করে চলছে। এই যে বাংলাদেশে কোনো নিরাপত্তা ছিল না, এই মানুষগুলো নিরাপত্তার কাজ করে যাচ্ছে। আপনি দেখবেন মাঠে দেখবেন সেনাবাহিনীর লোকগুলা মুখ শুকিয়ে গেছে তাদের, সারাদিন ডিউটি করে একটার পর একটা প্রবলেম তারা সলভ করে যাচ্ছে। আমরা ডক্টর ইউনূস সরকারের কাছে আবেদন জানাবো
যে আপনি এই সৈনিক যারা রয়েছেন তাদেরকে আপনি পুরস্কৃত করুন, কাগজে কলমেও পুরস্কৃত করুন, তাদের বেতন ভাতা বাড়িয়ে দিন এবং তাদেরকে একটি সম্মান জায়গা প্রদর্শন করুন। এবং যারা অপরাপর শিক্ষক, পেশাজীবী, বুদ্ধিজীবী যারা এই মাঠে নেমেছিল, প্রত্যেকে দাবি নিয়ে আসতেছে, তাদের দাবিগুলো পূরণ করুন। আপনি যদি তাদের দাবিগুলো পূরণ করতে না পারেন, সে তো তার ফ্যামিলিতে বাচ্চার কাছে যেতে হয়। আপনি তাকে একটা পোস্ট দিয়ে রেখেছেন যে তুমি হলো অমুক জায়গার অমুক স্কুলের হলো শিক্ষক, বাচ্চা তাকিয়ে থাকে আমার বাবা তো শিক্ষক, কিন্তু সে যখন ঘরে যায় তার চেয়ে একটা যে চা দোকানদার হলো বেশি টাকা ইনকাম করে। তো এটা কি বাংলাদেশে ফাইজলামি পাইছেন আপনারা? এজন্য আমরা এনসিপি রাজনীতি করবে, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া যাচ্ছে, আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে আপনারা অন্য জায়গায় ঠেলে দিবেন না। আমাদের সামনে যেই প্রসেসের মধ্যে দিয়ে আমরা গিয়েছি, এমন কোন বাহিনীর গোয়েন্দা সংস্থা নাই যেটা হলো অত্যাচারের মধ্য দিয়ে আমাদের যেতে হয় নাই। বাংলাদেশের একদম প্রেসিডেন্ট হাউস থেকে একদম মাঠ লেভেলের সব জায়গা পর্যন্ত আমাদের দেখা হয়ে গিয়েছে। রাষ্ট্রের অ্যাক্টিভ সিস্টেমে কোনো পরিবর্তন হয় নাই। মন্ত্রণালয়গুলো আপনি কি তাহলে এখনো চিকিৎসা পাচ্ছেন? চিকিৎসা ব্যবস্থার কোনো খোঁজ নাই। এই যে আহত যারা এই গণঅভ্যুত্থানে আহত হয়েছে তাদেরকেও আপনি চিকিৎসা দেন নাই, শহীদদেরকে এখনো ঘুরাচ্ছেন। এখন আমাদের এনসিপির কাছে তো এত টাকা নাই যে আমরা তাদেরকে দিয়ে দিব। এটা তো আপনার রাষ্ট্রীয় দায়িত্ব, এই রাষ্ট্র সংস্কারের জন্য, রাষ্ট্রের জন্যই তো এই মানুষগুলো রাস্তায় নেমেছিল। আপনার তাদেরকে দায়িত্ব নিতে হবে। রাজনৈতিক দলগুলো যদি ফোন কল করে অমুক জায়গায় শহীদের ফ্যামিলি, তাকে 5,000 টাকার প্যাকেট ধরিয়ে দেন, এটা আসলে দায়িত্ব না। দায়িত্ব হলো তার যে স্বপ্নটা হলো বাস্তবায়ন করা। আপনারা একটা সংস্কার কথা বলেছেন, আপনারা নাকি ভবিষ্যতে বাংলাদেশের সংস্কার চালু করবেন, আর আপনার সামনেই তো এখন সংস্কার এসেছে, তাহলে আপনি কেন এটাতে সাইন করতেছেন না? এগুলো কেন বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছেন না আপনি তাহলে?